গল্পের তৃতীয় অংশ। আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে আপনার ছেলে। মিউচুয়াল ডিভোর্স হচ্ছিল ওদের মাঝে। এমন তো আর না যে আপনার ছেলের মতামত না নিয়ে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। হুট করে কি এমন হয়েছে যে আপনার ছেলে আমার মেয়েকে আমারই বাড়ির সামনে থেকে নিয়ে গেছে? আলফাজ সাহেব রাগান্বিত সুরে জিজ্ঞেস করল এহসান এবং নাজিফা মির্জাকে। সাবিনা আলফাজকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ করছিল, কিন্তু আলফাজ নিজের ধৈর্য ধরে রাখতে পারছিল না। এহসান কিছু বলতে যাবে ঠিক তখন নাজিফা এহসানকে ইশারায় চুপ থাকতে বলল। এহসান স্ত্রীর কথা মতো চুপ করে আছে। প্রমাণ আছে আপনাদের কাছে যে আমার প্রহর অথৈকে কিডন্যাপ করেছে। নাজিফার দৃঢ়তা অকুতভয় কণ্ঠ শুনে আলফাজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মৃদু চিৎকার দিয়ে হুমকিস্বরূপ বলল, সিসিটিভি ফুটেজ আছে, এবং সেখানেই স্পষ্ট দেখা যাচ্ছে অথৈকে কে নিয়ে গেছে। আপনি যতই আপনার ছেলের সাফাই গান না কেন, আপনার ছেলেকে যদি আমি জেলের ভাত না খাইয়েছি তবে আমার নাম আলফাজ আহমেদ না। আজকের দিনের মধ্যে অথৈকে আমার চাই একই কষ্ট। নাজিফা এবার আর চুপ থাকতে পারল না। নিজের স্বভাবগত গণ্ডি পেরিয়ে আলফাজ সাহেবকে শক্ত গলায় বললেন, সিসিটিভি ফুটেজের ব্যাখ্যায় যাব না আমি। অথৈকে তো আর প্রহর বাড়ির ভেতর থেকে কিংবা রাস্তার থেকে তুলে নিয়ে যায়নি। আপনাকে আমি দুটো পয়েন্ট দেখাচ্ছি। পয়েন্ট নাম্বার 1, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে প্রহর গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল রাস্তায়। অথই বিল্ডিং থেকে বের হয়ে গেটের তালা খুলে খুব স্বাভাবিকভাবেই প্রহরের সঙ্গে দেখা করে। এই ঘটনা দেখলে বোঝা যায় যে আপনার মেয়ের সম্মতিতে আমার ছেলের সঙ্গে তার দেখা হয়। পয়েন্ট নাম্বার 2, যখন ওদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে তখন সময় প্রায় রাত 1:30। এত গভীর রাতে অথই কেন প্রহরের সঙ্গে দেখা করতে গিয়েছে? প্রহরের সঙ্গে তো ওর কখনোই বনিবনা হয়নি। এহসানের কাছে শুনেছি আমি, অফিসে আমার ছেলে বসু হিসেবে অথই কার থেকে কখনো রেসপেক্ট পায়নি। সে অথই কিনা প্রহরের ইশারায় সারা দিতে রাত 1:30 ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে গেছে। নাজিফা কথাগুলো শেষ করে ক্ষান্ত হলো। আলফাজ, সাবিনা এবং এহসান চুপ করে আছে। এর ফাঁকে সাবিনা নাজিফাকে উদ্দেশ্য করে বলল, দেখ নাজিফা, কে কার ডাকে সাড়া দিয়েছে। প্রহর কেন অথৈকে কিডন্যাপ করেছে সব প্রশ্নের উত্তর জানতে হলেও প্রহর এবং অথৈকে খুঁজে পাওয়া অনেক জরুরি। আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হোক আমার মেয়ে। তুই এখনই প্রহরের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা কর। আর যদি না পারিস তবে আমরা পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। নাজিফা শুনল কথাগুলো। নাজিফার কপালে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। ছেলেটা গতকাল রাতেও বলেছে অথৈর সঙ্গে জোর করে সংসার করবে না। সেই আলাপের 2 ঘন্টা পের হতে না হতেই কোন ফাঁকে গিয়ে অথৈকে কিডন্যাপ করে কোথায় চলে গেছে কে জানে। মানুষ যে প্রেমে পড়লে বোকা হয়ে যায় আজ তার সঠিক প্রমাণ পেল নিজের ছেলেকে দেখেই। নাজিফা দীর্ঘশ্বাস ফেলে মোবাইল হাতে নেয় প্রহরকে কল করার জন্য। হুট করে একটি মেসেজের নোটিফিকেশন এলো। প্রহরের নাম্বার থেকে এসেছে। উত্তেজনায় নাজিফার শরীর কাঁপছে। ভয়ে ভয়ে মেসেজ ওপেন করল। পুরো মেসেজ শেষ করার পর নাজিফার শুকনো গলায় এহসানকে ডাক দিয়ে বলল, অচেনা পাখির কলরবে আজ ঘুম ভাঙল আমার। চোখ বন্ধ রেখেও টের পাচ্ছিলাম রৌদ্রের। হুট করে মনে হলো আজকের সকাল খানিকটা ভিন্ন, অন্যরকম কিছু। প্রচণ্ড ভালোলাগা নিয়ে যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম অচেনা স্থানে, অচেনা ঘরে। অজানা আতঙ্কে এতটাই ভয় পেয়েছি হুট করে চিৎকার দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হতে চাচ্ছিলাম। ঠিক তখনই কেউ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, মাত্র 1 ঘন্টা হয়েছে ঘুমিয়েছি। চিৎকার করছো কেন? পাশের ঘরের দাদি আছে, শুনতে পারলে কি বলবে বলো তো। আপনি? 1 মিনিট। আপনার সঙ্গে আমার শেষবার দেখা হয়েছিল রাতে। আপনি আমাকে কল করে নিচে আসতে বলেছিলেন। আমি নিচে গিয়েছিলাম। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্ড আই ডোন্ট রিমেম্বার। আপনি কি করেছেন আমার সঙ্গে? আর কোথায় নিয়ে এসেছেন আমাকে? কথাগুলো বলতে বলতেই অথই প্রহরের বুক থেকে সরে এসে খাট থেকে নেমে পড়ল। প্রহর গাঢ় চোখে চেয়ে রইল অথইয়ের পানে। অথই রাগে কাঁপছে। নাকের ডগা লাল হয়ে গেছে। প্রহরের কাছে মনে হলো অথইকে সে নতুনভাবে আবিষ্কার করেছে। অফিসের সেই পরিপাটি শাড়ি পরিহিতা অথইকে আজ অন্যভাবে আবিষ্কার করেছে। ঘুম জড়ানো চোখ, ঝাঁচালো কণ্ঠ, এলো চুলের অথইকে আজ নতুন অর্থেই দেখালো। প্রহর যখন অথইকে দেখতে ব্যস্ত ঠিক তখনই অথই একটি অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল। খাটের ওপর উঠে এসে প্রহরের শার্টের কলার চেপে ধরল।
সামান্য প্রহরের দিকে ঝুঁকে দাঁতের দাঁত খিচিয়ে বলল, যেভাবে এনেছেন ঠিক সেভাবে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। রাইট নাও। তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসার জন্য তো এখানে নিয়ে আসিনি অথই। আপনি কি পাগল হয়ে গেছো? কথাটি সম্পূর্ণ করতে পারল না অথই। আয়নায় চোখ যায়। পরনের লাল শাড়ি দেখে ভ্রু কুঁচকে ফেলল। চট করে মনে হলো তার পরনে লাল শাড়ি ছিল না, কালো সাদা রঙের থ্রি-পিস ছিল। আয়না থেকে দৃষ্টি সরিয়ে প্রহরের দিকে তাকিয়ে বলল, আমার পরনের কাপড় কে বদলেছে? আমি। নির্বিকার হয়ে জবাব দিল প্রহর। অথইর কাপড় বদলে দেয়া যেন খুব স্বাভাবিক ব্যাপার ছিল তার কাছে। অথইর মনে হলো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শব্দ শুনল আজ, নারীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তার ইজ্জত। সেই ইজ্জতের ওপর যখন কোনো আঁচ লাগে তখন সেই নারীর মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না। কারণ মানুষের বসবাস সমাজের মধ্যে। সমাজ একজন কলুষিত নারীকে কখনোই মেনে নিবে না। মেনে নিবে না তার কলঙ্কিত দেহকে। অথইর দুচোখে জল ভরে উঠল। যাকে বিশ্বাস করল, যাকে ভালোবাসল, যাকে রক্ষক ভেবেছে সেই মানুষটাই কিনা ভক্ষক। জীবনের সবচেয়ে বড় ধোঁকা ওর প্রিয় মানুষটাই ওকে দিয়েছে। অথই কপাল এক হাত রেখে অসহায় হয়ে প্রহরকে উদ্দেশ্য করে বলল, এটা আপনি কি করলেন? একটিবার ভাবলেন না আমার পরিণতি কি হবে? আমি এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবো কিনা? অথইকে প্রায় দিশেহারা অবস্থায় দেখে প্রহর তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে অথইর সামনে গিয়ে ওকে ধরতে চাইলে অথই প্রহরের বুকে ধাক্কা দিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার মি। প্রহর মির্জা, আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবেন না। আমি পাগল নয়তো আপনার মতো পুরুষকে বিশ্বাস করেছিলাম। হিমানি ঠিকই বলেছিল, আপনি একজন নারীলোভী। অথই, ডোন্ট ক্রস ইউরস লিমিট। আপনি আপনার সকল লিমিট ক্রস করে ফেলেছেন। আপনি এতটা নারী পিপাসু যে আপনি নারীদেহের ভেতরে যে একটি মন থাকে সেটা আপনি কখনোই উপলব্ধি করতে পারেননি। প্রহরের মনে হলো ওর কানে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। এতটা তিক্ত বাক্য নিজের প্রিয়তমা স্ত্রী কাছ থেকে শুনতে হবে কখনো কল্পনা করেনি। হিমানিকেও বুঝি এভাবে হোক। অথই আরও কিছু বলতে যাচ্ছিল তার আগেই অথইর ঠোঁটের ওপর আঙুল রেখে চুপ হতে বলল প্রহর। কিন্তু অথই নাছোড়বান্দা, প্রতিবাদ না করে থাকতে পারবে না। ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে প্রহরকে বলল, আপনি আমার সতীত্ব নষ্ট করে ফেলেছেন। আমি কি এমন অপরাধ করেছি যে আপনি আমাকে এত বড় শাস্তি দিয়েছেন? এখন যে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। অথইর মুখে আত্মহত্যার শব্দ শুনে প্রহর রেগে গিয়ে অথইর বাহু চেপে ধরতে গিয়েও হাত গুটিয়ে নেয়। জোরে শ্বাস ছেড়ে অথইর হাত ধরে শক্ত করে মুঠোয় চেপে ধরল, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে অথই। তুমি আমার স্ত্রী অথই, তুমি আমার বাল্যকালের বউ। তোমাকে আমি সবটা দিয়ে ভালোবাসার অধিকার রাখি। তুমি আত্মহত্যা করবে কেন? আমাদের সম্পর্কের একটা নাম আছে, পবিত্র বন্ধন আছে। বিয়ে হয়েছে তোমার আর আমার। অথই স্তব্ধ হয়ে যায়। ছটফটানো ভাবটা কমে যায়। প্রহর সেই সুযোগে অথইর হাত আরো শক্ত করে চেপে ধরে বলল, তোমাকে আমি ভালোবাসি অথই। আমার পক্ষে তোমাকে ডিভোর্স দেয়া সম্ভব নয়। নিজের মনকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি সফল হতে। তোমাকে ছাড়া আমি নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারছি না। তোমাকে নিজের করে পাওয়ার জন্য যদি আমাকে আরো কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় তবে আমি তাই করব। তবুও আমার তোমাকে প্রয়োজন। অথই প্রহরের বুক থেকে মাথা তুলে ভেজা চোখ নিয়ে প্রহরের মুখের দিকে তাকিয়ে আছে। তোমার সম্মতি না নিয়ে তোমাকে গভীরভাবে স্পর্শ করার স্পর্ধা আমার নেই অথই। আমি এতটা সাহসী নই যে আমার অথইর সম্মতি না নিয়ে গভীরভাবে ছুঁতে পারবো তাকে। তুমি পবিত্র আছো। তোমার শরীরে একটি লোমও আমি দেখিনি। কান্না করো না মেয়ে। তোমার চোখের জলে আমার বুক ব্যথা করে। অথই কান্না ভেজা চোখে তাকিয়ে রইল প্রহরের পানে। প্রহর অপরাধী কণ্ঠে এতক্ষণ ধরে উপরোক্ত কথাগুলো বলছিল। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে ফেলল অথই। প্রহরের চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু একটু আগে না বললেন আপনি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছেন? মিথ্যে বলেছিলাম তোমাকে। শিরিন তোমার শাড়ি পাল্টে দিয়েছে। তোমাকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করার কারণে রাস্তায় বেশ কবার বমি করেছিলে। তোমার পরনের কাপড় নষ্ট হয়ে গিয়েছিল। তোমাকে সামলাতে গিয়ে আমারও ড্রেস খারাপ হয়ে গিয়েছিল। কতক্ষণ আর তোমাকে নোংরা কাপড়ে রাখবো এই ভেবে শিরিনকে বললাম তোমার ড্রেস বদলে দিতে। অপরাধীর ন্যায় মাথা নিচু করে জবাব দিল প্রহর। অথই ভ্রু কুঁচকে ফেলল। তারপর হুট করে প্রহরের কলার চেপে ধরল। এত ভনিতা না করে তখনই বলতে পারতেন আপনি। মিথ্যার আশ্রয় নিয়েছেন কেন?
আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছিলাম। আমাকে কিডন্যাপ করে কে নিয়ে আসতে বলেছিল আপনাকে? কিডন্যাপ করে নিয়ে না আসলে আমার ডিভোর্স হতো আগামীকাল। কলারে রাখা অথৈর হাতের ওপর নিজের হাত রেখে শান্ত সুরে বলল প্রহর। অথই যেন আরো চটে গেল। আপনার সঙ্গে আমার ডিভোর্স হলেই বরং ভালো হয়। সামনাসামনি একবার আমাকে বলা উচিত ছিল আমাদের সম্পর্কের ব্যাপারে। বাট আপনি কি করলেন? লুকিয়ে গেলেন ব্যাপারটা। আমাকে বিয়ে প্রপোজাল দিলেন। কেন? আমাদের বিয়ের সম্পর্কের ব্যাপারে জানালে কি আপনাকে খেয়ে ফেলতাম আমি? তুমি কিন্তু এখনো আমার ওপর চেঁচাচ্ছ অথই। আমি তোমাকে সত্যটা এই জন্যই জানাতে চাইনি যে যেন তুমি আমাকে আমাদের প্যারেন্টসদের নেয়ার সিদ্ধান্তের ওপর নিজের সিদ্ধান্ত বানিয়ে ফেলো। আমি চেয়েছি তুমি যেন শুধু আমাকে ভালোবেসে আমাকে মেনে নাও। ভালোবাসবে দূরের কথা, প্রপোজ করার পর তুমি আমাকে কি বললে? তুমি অন্য কারোর সঙ্গে কমিটেড। জানো ভেতরে ভেতরে আমি কতটা ভেঙে পড়েছিলাম। মানুষ যে টাকা পয়সা ছাড়াও ভালোবাসার অনুভূতিতে আটকে যেতে পারে সেদিনই উপলব্ধি করতে পারলাম আমি। রাঙামাটি থেকে ফিরে সোজা বাড়িতে গিয়ে আম্মিকে বলেছিলাম ডিভোর্সের অ্যারেঞ্জমেন্ট করতে। আম্মি সব অ্যারেঞ্জ করলেন ঠিকই আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমি অথই নামক নাম ডিঙিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। কারণ আমার মস্তিষ্ক অজান্তেই আমার ভূত ভবিষ্যৎ সবকিছুতেই অথইকে সেট করে ফেলেছে। যেদিকে যাই মস্তিষ্কের সকল স্নায়ুকোষ অথইকে মনে করিয়ে দেয় অথইকে আবির স্পর্শ করবে, ভালোবাসবে। শীতের সকালের মিষ্টি রোদে একটি চাদরের তলে তারা একে অপরের সঙ্গে মিশে থাকবে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই ভেবে যে আবির কেন তোমায় পেয়ে যাবে কোনো সাধনা ছাড়াই। ওয়েট, ওয়েট, আবিরের কথা এখানে আসছে কেন? আলফাজ আঙ্কেল আমাকে জানিয়েছেন একবার আমার ডিভোর্স সম্পন্ন হলে আবিরের সঙ্গে তোমার বিয়ে হবে। তাছাড়া তুমি নিজেই তো আমাকে বললে তুমি কারো কমিটেড। প্রহরের মুখে এই কথা শুনে অথই মাথায় হাত দিয়ে মনে মনে বলল, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি যে আপনার সাথে কমিটেড এটা তো জানতাম না। আপনাকে পাওয়ার জন্যই তো সেই অচেনাকে ডিভোর্স দিতে চাইলাম, কমিটমেন্ট ভাঙতে চাইলাম। আর আপনি কি না ভাবলেন আমি আবিরের সঙ্গে কমিটেড? দুজনেই দুজনকে পেতে এত কিছু করলাম। অথচ আমার অজান্তেই আমাদের ডিভোর্স হতে পারত যদি না আপনি আমাকে সত্যিটা জানাতেন। নিজের অজান্তেই আমি আপনাকে হারাতে যাচ্ছিলাম। আনমনে ভয়ে আটকে উঠল অথই। প্রহর অথইকে আটকে উঠতে দেখে অস্থির হয়ে বলল, কি হয়েছে অথই? শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি আমি। কিছুক্ষণ বিশ্রাম নাও, আমাকে একটু বের হতে হবে। প্রহর অথইর হাত ধরে বিছানার দিকে অগ্রসর হওয়ার সময় কথাগুলো বলল। মানুষটা যে এতটা পাগল ছিল ওর জন্য কখনো বুঝতেও দেয়নি। এত ভালোবাসা বুকে বয়ে বেরিয়েছে অথচ একটিবারও ক্লান্ত হয়নি। একটিবারও বলেনি যে তোমাকে ভালোবেসে আমার ক্লান্তি লাগছে। খানিকটা ভালোবাসার বোঝা তুমি কাঁধে তুলে নাও। অথই মৃদু হেসে প্রহরের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, ভালোবাসা নামক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে যেদিন পাশ করবেন সেদিনই জানতে পারবেন আপনার অথই কেবল আপনাকে পেতে চেয়েছে আর কাউকে নয়। অথইকে শুয়ে রেখে প্রহর চলে যাচ্ছিল ঠিক তখনই অথই প্রহরকে ডেকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন? এই তো কাছে কোথাও যাচ্ছি। আমিও যাব সঙ্গে। অস্বস্তি কাটিয়ে জবাব এলো অথইর পক্ষ থেকে। অথই আবারও প্রহরকে জিজ্ঞেস করল, কাছে বলতে কোথায়? এখানে পুকুর আছে। এরই ফাঁকে প্রহর এগিয়ে এসে অথইর হাত মুঠোয় বন্দি করে বলল, বাইরে গেলেই দেখতে পারবে। অথই প্রহরের সঙ্গে বেরিয়ে এলো। প্রহর ঘরের দরজা খুলে বের হবার পর অথইর চোখের সামনে উন্মুক্ত হলো এক বিয়ে বাড়ির দৃশ্য। গুরজনের তাড়াহুড়ো, বাচ্চাদের কোলাহল, পাড়াপড়শির উৎসুক দৃষ্টি সবটাই চোখে পড়ল অথইর। অথই প্রহরের বাহু শক্ত করে চেপে ধরল তারপর জিজ্ঞেস করল, আমরা কোথায় আছি? অথইর প্রশ্নের জবাবে প্রহর মুচকি হেসে খুব মিষ্টি গলায় জবাব দেয়, তোমার শ্বশুর বাড়িতে। তুমি এখন আমাদের গ্রামের বাড়িতে আছো। অথই বিস্মিত হয়ে দেখছিল চারপাশ। সত্যি কি তাই? ভাবতেই বিস্মিত হলো। প্রহর যদি ডিভোর্স আটকানোর জন্য ওকে কিডন্যাপ করে নিয়ে আসে তবে ওদের গ্রামের বাড়িতে কেন নিয়ে এসেছে? প্রহর যেন অথইর মুখ দেখে মনের হাল বুঝতে পেরেছে। আগামীকাল আমার কাজিন রুবনার বিয়ে। বেশ কয়েকবার ফোনে দাওয়াত কার্ড অবধি পাঠিয়েছে আমার ইউসুফ চাচ্চু। বাবা আম্মি কেউই দাওয়াত একসেপ্ট করেনি কারণ যেদিন রুবনার বিয়ে হবে ওই দিন আমার বিচ্ছেদের দিন ঠিক হয়েছে। বিচ্ছেদের দিন এখন গোল্লায় গেছে।
সোজা বউ নিয়ে এসেছি বোনের বিয়েতে। শেষের কথাগুলো বলার সময় প্রহরকে বেশ আনন্দিত মনে হচ্ছিল। অথই কেবল প্রহরের সুখী চেহারার দিকে তাকিয়ে নিজে আনন্দ অনুভব করছে। এইডাই কি তোর বউ রে প্রহর? ভোর রাইতে বউরে কোলে লইয়া বাইতো আইলি, তখন তোর বউয়ের মুখটা দেখতে পারি নাই। দেখি তো তোর বউ কেমন? ষাটোর্ধ বৃদ্ধা প্রহর এবং অথইর সামনে এসে কথাগুলো বলল। অথইর গালে এক হাত রেখে প্রহরের দিকে তাকিয়ে বৃদ্ধা বলল, সাধে কি আর নিজের বিয়া করা বউরে তুইলা আনছুস? এমন বউরে কেবল পিঞ্জিরার মধ্যে বন্দি বানায় রাখতে হয়। মন চাইলে একটু বাইর কইরা দেখবি, নয়তো আটকায় রাখবি। কথাগুলো শেষ করে বৃদ্ধা অথইর মাথায় হাত বুলিয়ে বলল, আমি প্রহরের দাদি, তোমারও দাদি হই আমি। অথই দাদিকে সালাম জানালো। দাদি ভীষণ খুশি হলো। অথইকে জড়িয়ে ধরে অস্থির হয়ে বলছিল, তোমারে না পাইলে আমার নাতি শেষ হইয়া যাইত। তোমারে ফেরত আনতে সে ভুল পথ বাইছা নিচ্ছে ঠিকই, কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা ভুল না। অথই আর চোখে একবার প্রহরের দিকে তাকিয়েছিল। দেখল প্রহর ওদিকেই তাকিয়ে আছে। অথই লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেলল। প্রহর নিচের ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করছে। দুপুর হতে আরো অনেক মেহমান আসতে শুরু করে। সেই সব মেহমানদের মাঝে ছিল অথইর বাবা মা এবং প্রহরের বাবা মা। প্রহরের দাদিকে দেখে ওনারা থেমে গেলেন। প্রহরের দাদি ভীষণ আনন্দিত হয়ে ছেলের বউকে বুকে জড়িয়ে বললেন, কেমন চোখ জুড়াইয়া যায় প্রহরের বউরে দেখলে। নাজিফা অবাক হয়ে নিজের শাশুড়িকে জিজ্ঞেস করল, আম্মা, প্রহর এখানে এসেছে, অথই কি ওর সঙ্গেই আছে? ওর বউ ওর লগে থাকবো না তো কি আমার লগে থাকবো? যে পুরীর লাহান বউ প্রহরের। প্রহর যে এতদিন এই বউয়ের লাইগা ধৈর্য ধইরা আছিল, আমি তো ভাইবাই অবাক হইয়া যাইতাছি। নাজিফা সহ বাকি সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রহর কেন অথইকে কিডন্যাপ করেছে কিছুই বুঝতে পারছে না। আর অথইর বিহেভিয়ার খানিকটা সন্দেহজনক মনে হচ্ছে। দুটো আসুক আজ, হাতে নাতে ধরবে, তারপর জিজ্ঞেস করবে মামলা কি। দুজন ভেতরে ভেতরে কি ফন্দি আছে। এদিকে প্রহর, অথই, প্রহরের কিছু কাজিন বাড়ির বাইরে গিয়েছিল, পাশেই বিলের ধারে। এখন বাড়িতে ফিরে এসেছে। উঠোন পেরিয়ে যখন ঘরের কাছাকাছি এলো তখন পরিচিত কিছু মুখ দেখে প্রহর এবং অথই থমকে দাঁড়ালো। পরিবারের কাছে কি জবাব দিবে ভেবেই খাম ছুটে যাচ্ছে প্রহর অথইর। অথইর পরিবারকে এবং নিজের পরিবারকে দেখে প্রহর শক্ত করে অথইর হাত ধরে রাখল। অথই মলিন দৃষ্টিতে এক্ষণের জন্য তাকিয়েছিল প্রহরের দিকে। প্রহরের হাসি মুখটায় অমাবস্যার আধার নেমে এসেছে। অথচ বেশ কিছু সময় আগেও প্রহরের ঠোঁটের কোণে হাসি লেগেছিল। প্রহরের বুকে দহন হচ্ছে। অথইর বাবা মাকে দেখে মনে হচ্ছে যেন অথইকে তারা চিরকালের জন্য ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছে। যদি এরকম কিছু হয় প্রহর স্রেফ মরে যাবে। এত বিলাসবহুল জীবনে যদি ভালোবাসা নামক বস্তু না থাকে তবে বেঁচে থাকা দায়। আলফাজ এবং সাবিনা মেয়েকে দেখে যেন তাদের হৃদয়ে প্রাণ ফিরে এসেছে। সাবিনা এবং আলফাজ অথইর সামনে গিয়ে দাঁড়ালো। প্রহরের হাতে বন্দি করে রাখা অথইর হাতটাকে মুক্ত করে আলফাজ প্রহরের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার প্রহর, আমার মেয়েকে আমার বাড়ির সামনে থেকে তুলে এনে তুমি মোটেও ভালো করনি। প্রহরের চোখের সামনে দিয়ে অথইকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে আলফাজ। ওদের পেছনে সাবিনা। প্রহর অসহায় হয়ে নাজিফার দিকে তাকালো। নাজিফা চোখে ইশারায় ছেলেকে শান্ত থাকতে বলল, কিন্তু মায়ের কথায় কি অশান্ত হৃদয় শান্ত হবে? বুকের ভেতর যেই উথাল পাথাল দেও আছড়ে পড়ছে তা কেবল অথইকে বুকের মধ্যে আগলে নিতে পারলে শান্ত হবে। কোনো শান্তি বাণী কাজে আসবে না এখন। প্রহর বিয়ে বাড়ির আমেজ ছেড়ে ঘাট বাঁধানো পুকুরের কাছে চলে যাচ্ছে। নাজিফা এবং এহসান দৌড়ে ছেলের পেছনে ছুটে গেল। বিশাল এক পুকুর। পুকুরের চারপাড়ে অসংখ্য সুপারি গাছ এবং নারকেল গাছের সারি। শান বাঁধানো ঘাটে এসে বসল প্রহর। টলটলে জলের দিকে তাকিয়ে রইল। জলের মাঝে নিজের প্রতিবিম্ব ফুটে উঠেছে। প্রতিবিম্বর দিকে তাকিয়ে প্রহর আবিষ্কার করল ওর প্রতিবিম্ব বিদ্রূপের হাসি হাসছে। প্রহর বিস্মিত হয়ে তাকিয়েছিল। প্রহরকে অবাক করে দিয়ে তার নিজের প্রতিবিম্ব বলে উঠল, অথই কখনোই তোর ছিল না এবং কখনোই তোর হবে না। জোর করে একটা মানুষের দেহকে আটকাতে পারবি, কিন্তু অথইর মনকে কি দিয়ে বাঁধবি? মানুষকে কি দিয়ে কাবু করা যায় জানিস? ভালোবাসা দিয়ে। কিন্তু অথই তো তোকে ভালোবাসে না, আবিরকে ভালোবাসে। যদি তোকে ভালোবাসতো তাহলে তোর এত অস্থিরতা দেখেও কেন বলল না, প্রহর আপনি অস্থির হবেন না, আমি ভালোবাসি আপনাকে। অথইর ভালোবাসার প্রয়োজন নেই আমার।
আমার ভালোবাসা যথেষ্ট আমাদের জন্য। অথই কাকে ভালোবাসে ওসব দেখার সময় আমার নাই। আমি অথইকে ভালোবাসি এটাই জানি। আর অন্য কিছু জানতে মোটেও উৎসাহী নই। প্রহরের কথা শুনে প্রহরের প্রতিবিম্ব অট্টহাসিতে ফেটে পড়ল। প্রহর অবাক হয়ে তাকিয়ে রইল জলে ফুটে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে। প্রহর, কারো ডাক শুনে প্রহর পেছনের দিকে তাকালো। ওর মা এসেছে। প্রহর আবারও জলের দিকে তাকালো। আশ্চর্য তো, এমন ওর প্রতিবিম্ব স্বাভাবিক। হাসছে না কেন? এতক্ষণ তবে কি হচ্ছিল? নাজিফা এবং এহসান দৌড়ে এসে প্রহরের পাশে গিয়ে বসল। প্রহর তাকালো না ওনাদের দিকে। নাজিফা ছেলের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, তোর দাদুর বাড়িতে আসবি একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। আর ওভাবে অথইকে নিয়ে এলি কেন? অথই আমার স্ত্রী, আমি ওকে কোথাও নিয়ে গেলে নিশ্চয় আমার কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না। বারবার গোয়ার তুমি করবি না প্রহর। তুই কি নেজ প্রহর নেই যে এখন যেমন চাইবে তাই করবি? তুই নিজেই আমাকে বলেছিলি অথইর সঙ্গে ডিভোর্সের ব্যবস্থা করতে। আবার কি মনে হলো তোর বলা নেই কওয়া নেই মেয়েটাকে ওর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে এসেছিস তোর দাদুর বাড়িতে? তুই কি চাইছিস বল তো আমাদের? আমার অথইকে চাই। কতবার বোঝাবো তোমাদের? একই কথা বারবার বলতে বলতে আমি ক্লান্ত। অথইকে যদি না পাই আইশ্বর্যার ছেলের মরা মুখ দেখার জন্য প্রস্তুত হও তোমরা। নাজিফা বিস্মিত হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। প্রহর রাগে অন্ধ হয়ে গেছে। কি বলছে কিছুরই বোধগম্য নেই ওর। এহসান ছেলের কাঁধে হাত রাখল। ব্যাস একটুখানি স্নেহমাখা স্পর্শের প্রয়োজন ছিল বোধহয়। প্রহর ওর বাবাকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলল, ভালোবাসা বড্ড খারাপ অনুভূতি কেন? ওকে না পেলে মনে হয় অনুভূতির তাপে পুড়ে ছাই হয়ে যাব। বাবা, ওকে আমার করে দিন না। ওকে না পেলে আমি জানি না আমার পরিণতি কি হবে। আমার শুধু অথইকে চাই বাবা। পৃথিবীর কোনো কিছুই আমাকে মুগ্ধ করেনি, মোহে আটকাতে পারেনি, টাকা পয়সার প্রতি লোভ জাগাতে পারেনি। আমার নিজের হাতে গড়া কোনো সম্পদ আমাকে মানসিক তৃপ্তি দিতে পারেনি। আমার মুগ্ধতা, ভালোবাসা, সম্পদ, লোভ, মানসিক তৃপ্তি সবটাই যেন অথইকে ঘিরে গড়ে উঠেছে বাবা। আমি অথইকে না পেলে মরে যাব বাবা। স্রেফ মরে যাব। তোর মতেও উচিত হয়নি ওটাতে ঘর থেকে বের হয়ে প্রহরের সঙ্গে দেখা করার। প্রহরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব। তুই জানিস, আবিরের পরিবার কোনোভাবে জেনে গেছে তুই বাড়িতে নেই। তোকে তোর অফিসের বস কিডন্যাপ করেছে। তুই আন্দাজ করতে পারছিস আমাদের জন্য ব্যাপারটা কতটুকু এম্বারাসিং। আলফাজ মেয়ের অপর রেগে কথাগুলো উগড়ে দেয়। সাবিনা অথইর কাঁধে হাত রেখে পাশে বসেছিল। অথই মাথা নিচু করে বসে ওর আব্বুর কথাগুলো শুনছিল। ওর আব্বুর বলা কথাগুলো শেষ হতেই অথই শান্ত সুরে ওর আব্বুকে জবাব দিল, আমার অফিসের বস আমাকে কিডন্যাপ করেনি আব্বু। আমাকে আমার স্বামী নিয়ে এসেছে। দুটো বাক্য যেন বজ্রপাতের ন্যায় পড়ল সাবিনা এবং আলফাজের ওপর। বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। অথই সেদিকে কর্ণপাত না করে আলফাজের দিকে তাকিয়ে বলতে লাগল, তোমরা মোটেও এই কাজটা ঠিক করনি আব্বু। আমি তোমাদের কতটা ট্রাস্ট করি। আর তোমরা কি করলে? আমাকে একটিবার জানানোর প্রয়োজন বোধ করলে না। আবিরকে আমি স্রেফ ভালো বন্ধু করি। এর বাইরে নাথিং এলস। সেই আবিরের সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করে রেখেছ আমাকে না জানিয়ে। কিন্তু তুই তো আবিরকে পছন্দ। সাবিনাকে পুরো কথা সম্পূর্ণ করতে বাধা দিল অথই। মা, আমি আবিরকে নয় প্রহরকে ভালোবাসি। সাবিনা এবং আলফাজ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তাদের মাথায় কিছুই ঢুকছে না না। সাবিনা অবাক হয়ে অথইকে প্রশ্ন করল, কিন্তু তুই তো বলেছিলি তুই অন্য কাউকে ভালোবাসিস। প্রহরের সঙ্গে যেন তোর ডিভোর্সের শীঘ্রই ব্যবস্থা করি। আবার এখন তুই নিজেই বলছিস যে প্রহরকে তুই ভালোবাসিস। অথই ওর মায়ের হাত ধরে বলল, মা, খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমার। ইজি ফুপি আমাকে কেবল ব্যক্তির সম্পর্কে এবং তার সঙ্গে আমার কি সম্পর্ক এতটুকু বলেছিল, নাম বলেনি। আমি রাঙামাটি থেকে আসার পর তোমাদের যখন ডিভোর্সের ব্যবস্থা করতে বললাম তখনও কিন্তু পারতে আমাকে নামটা জানাতে। কিন্তু বলনি তোমরা। তুমি এবং আব্বু কখনোই আমাকে নাম জানাতে চাওনি। অথই ওর মায়ের হাত ধরে কথাগুলো বলেই ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি প্রহরকে ভালোবাসি। প্রহরকে পাওয়ার জন্য আমি সেই ব্যক্তির কাছ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাদের ডিভোর্সের ব্যাপারে বলেছিলাম। অথই মাথা নিচু করে ফেলল। কত বড় একটা ভুল বোঝাবুঝির কারণে ওদের জীবনে কত বড় বিপর্যয় আসতে চলেছিল। আলফাজ উঠে দাঁড়ালো। ধীর পা হেঁটে অথইর সামনে এসে দাঁড়ালো।
সাবিনা মেয়েকে একপাশে জড়িয়ে ধরল, কারণ আলফাজের রাগান্বিত চেহারা অনেক কিছুই বলে দিচ্ছিল। আলফাজ হাত উঠাতেই অথই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আর সাবিনা মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরে বলল, মোটেও আমার মেয়ের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে না আলফাজ। কাউকে ভালোবাসা অপরাধের কিছু নয়। মনের অজান্তেই হোক অথই কিন্তু আমাদের পছন্দ করা পাত্রকে ভালোবেসেছে। তুমি নিজে কি করেছ? আমাকে টিউশনি পড়াতে যেয়ে আমাকে ভালোবাসার মোহে ফেলে বিয়ে করেছ। আর আমাদের মেয়ে নিজের স্বামীকে ভালোবাসে বলে ওর গায়ে তুমি হাত তুলতে চাইছ। তোমরা নারীরা পারো বটে, কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাও আল্লাহ ভালো জানেন। আমি আমার মেয়ের গায়ে হাত তুলব? তোমার মস্তিষ্কে এই টাইপের ভাবনা এলো কোত্থেকে সাবিনা? আলফাজ মৃদুস্বরে সাবিনাকে বকল। অথই ওর মায়ের কাঁধ থেকে মুখ তুলে আব্বুর মুখের দিকে তাকালো। দেখলো ওর আব্বু হাসি মুখে তাকিয়ে আছে। আলফাজ মুচকি হেসে অথইর মাথায় হাত রেখে বলল, অথচ কিছু মাস আগেও আমি জানতাম আমার অথই প্রহরকে পছন্দ করে না। আর আজ প্রহরকে ভালোবাসে, অথচ আমি জানি না। প্রহরকে ভালোবাসিস বলেই কি তোর জীবনে আমার প্রায়োরিটি কমে গেছে অথই? মোটেও না আব্বু, তুমি আমার মাথার তাজ। তোমাকে আমার মাথার মুকুটের ন্যায় সাজিয়ে রেখেছি। তোমাকে সরিয়ে দেয়া মানে আমার জীবনের সকল দুঃসাহস, ভালোবাসা, স্নেহ, আত্মমর্যাদা, অস্তিত্বকে হারিয়ে ফেলা। তুমি আমার জীবনের সৌন্দর্য আব্বু। তোমার মেয়ের এতটা দুঃসাহস হয়নি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করার। তুমি না সব সময় বলো আমি তোমার প্রিন্সেস মা, আর তুমি হলে আমার কুইন এবং কিং। তোমরাই আমার রাজ্য। তোমাদের হারিয়ে ফেললে যে আমার প্রিন্সেস পদবি হারিয়ে যাবে। অথই ওর আব্বুর হাতের ওপর মাথা ঠেকিয়ে কথাগুলো বলল। চোখের কোণে জল জমে আছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। আলফাজের তৃপ্তির একর তোলে। সাবিনা নিজের চোখে থাকা জল আড়াল করে মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই আমাদের একমাত্র সন্তান। তোর সুখ চাই বলে নাজিফার সঙ্গে আমার বন্ধুত্বের পরোয়া বুদ্ধি করিনি। সবার আগে আমি তোকেই চেয়েছি অথই। তোর আব্বু ভেবেছিল আবিরকে হয়তো তুই পছন্দ করিস, তাই আবিরের সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছিল। পরে তোকে সারপ্রাইজ হিসেবে জানাতো। অথচ আমাদের জন্য যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তা কি জানতাম। তুই যা চাইবি তাই হবে অথই। অথইর চোখে সুখের কান্না। ওর মাকে জড়িয়ে ধরল। সাবিনা মেয়েকে বুকে জড়িয়ে রাখল। আলফাজ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। প্রহর। অথইর গলার স্বর শুনে পেছনে ফিরে তাকালো প্রহর। অথই আসছে ওর দিকে। প্রহর চট করে পেছনে ফিরল। দুহাত দিয়ে চোখের কোণায় জমে থাকা জল মুছে ফেলল। তারপর চেহারায় স্বাভাবিক একটা ভাব বজায় রেখে অথইর দিকে ফিরল। ততক্ষণে অথই প্রহরের পেছনে এসে দাঁড়িয়েছে। প্রহরকে দেখে আঁতকে উঠল অথই। দুটো চোখের পাতা ফুলে গেছে তার। অথই বিস্মিত হয়ে প্রহরকে জিজ্ঞেস করল, আপনি কাঁদছিলেন? প্রহর মাথা নাড়িয়ে না বোঝাল। সে কাঁদেনি। অথই প্রহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমাকে বিয়ে করবেন? অথইর কথায় প্রহর অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। যেন বিশ্বাস হচ্ছে না ওর। তবুও অথইর কথা জবাব দিল, আমি তোমাকেই চাই অথই। বিয়ে করলে তোমাকেই করব। কারণ তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই। তাহলে আজই আমাকে বিয়ে করবেন? আপনার কাজিনের বিয়ে আসরে আমাদের বিয়ে হবে। তোমার বাবা মা রাজি না অথই। তারা আমাদের বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নিবে না। যদি মেনে নেয়। অথইর দুষ্টুমি ভরা কথায় প্রহর চমকে ওঠে। সত্যি কি তাই? হুট করে অথইর পেছনে চোখ পড়ল প্রহরের। কারা যেন আসছে। অথইর বাবা মা এবং তার আব্বু আম্মি। প্রহর আবারও অথইর দিকে তাকালো। অথই মুচকি হেসে বলল, অবশেষে আপনাকে পাবার আশার আলো খুঁজে পেয়েছি। সেই আশার আলো অন্ধকার গ্রাস করার আগেই চলুন না আমরা আমাদের গন্তব্য একই পথের উদ্দেশ্য শুরু করি। ক্লান্ত পথের পথিক আমরা আমাদের জীবনের প্রতিটা পদে পদে একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যাব। আপনি হবেন তো আমার জীবনসঙ্গী। কথাটি বলেই অথই প্রহরের চোখের দিকে তাকালো। দেখল প্রহরের চোখে পানির উপস্থিতি। হুট করে প্রহরের চোখের জল গড়িয়ে পড়ল। অথই অবাক হয়ে তাকিয়ে রইল। প্রহর কান্নারত অবস্থায় অথইকে বলল, বিয়েতে কি পড়বে? এত অল্প সময়ে সব অ্যারেঞ্জ করব কি করে? প্রহরের কথায় ফিক করে হেসে ফেলল অথই। প্রহর বোকাচোখের দৃষ্টিতে তাকিয়ে অথইকে বলল, হাসার মতো কিছুই বলিনি অথই। প্রহর রেগে আছে আর সেই রাগ দেখে অথই হাসছে। আজ যে বড্ড সুখানুভূতি হচ্ছে। জীবনের অপ্রাপ্তির হিসেবের পাতা আজ পূর্ণতার গল্পে ভরে যাবে। ঈশ্বর, জীবন আমাদের কত কি দিয়ে যায়। সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিচ্ছেদ,
পূর্ণতা অপূর্ণতা সবটার উত্থান পাথানের জোরেই মানুষ বাঁচে। কেউ সুখের অনুভূতিতে বাঁচে আর কেউ দুঃখের ছাপ বয়ে বেড়ায় মৃত্যুর আগ পর্যন্ত। খুবই সাদামাটা আয়োজনে প্রহর এবং অথৈর বিয়ে সম্পূর্ণ হয়েছে। লোকজনের সমাগম বলতে গেলে তেমন কেউ নেই। রুবনার বিয়ের পরপরই অনেক মেহমান চলে গেছে, কেউ বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে সম্পূর্ণ হবার পর অথৈকে নিয়ে একঘরে বসে আছে নাজিফা। গ্রামের কিছু মানুষ বিয়ের খবর শুনে ছুটে এসেছে। প্রহরের বউকে যেই দেখছে সেই খুশিতে বাকবাকম। এদিকে অথৈকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে প্রহর। কিন্তু সবার সামনে গিয়ে তো আর সরাসরি বলতে পারছে না যে, আপনারা একটু রুম থেকে বের হবেন, আমি আমার স্ত্রীকে দেখে দুটো চোখকে শান্তি দিতে চাই। প্রহরকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর কাজিনরা। 16 জনের বিশাল বড় একটা কাজিন গ্রুপ। প্রহরকে আপসেট দেখে প্রহরের বড় জেঠুর ছেলে লাবিব জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? নিজের বউকে দুবার বিয়ে করার পর তোমার চেহারা মলিন দেখায় কেন? তোমার তো খুশিতে চোখে পানি আসার কথা। আর আমাদের দেখো, জীবনের শুধু একবার বিয়ে করতে চাই তবুও বিয়ে করতে পারছি না। আর তুমি নিজের বউকে দুবার বিয়ে করে ফেললে। লাবিবের কথায় হাসির ফোয়ারা বইছে। প্রহর রেগে কটমটে দৃষ্টিতে তাকিয়ে লাবিবকে বলল, সবসময় ডালমিনিং বের করিস কেন? তুই কি বিয়ে করছিস? তোর কি বউ আছে? কিছুই তো নাই। অতএব কি দাঁড়ালো তোর? যেই জিনিসের অভিজ্ঞতা নাই তুই কেমনে সেই ব্যাপারে আলাপ করিস? যেই ব্যাপারে তোর নলেজ নাই সেই ব্যাপার থেকে 10 হাত দূরে থাকবি। যেদিন বিয়ে করবি, বউ আসবে, সেদিন আমার অবস্থা বুঝতে পারবি। প্রহরের কথা শুনে সবাই চুপ হয়ে গেলেও একজন চুপ থাকল না। সোজা সেখানে উঠে ছাদ থেকে নেমে নাজিফার কাছে গিয়ে যে ডিটেইল খুললে বলল। সবটা শোনার পর নাজিফা হেসে ফেলল। মাগরিবের নামাজের পর সবাইকে তাগাদা দিল ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর নাজিফা শিরিনের হাতশাড়ির প্যাকেট এবং গয়নার বক্স দিয়ে বলে যায় অথৈকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে। অতি যত্ন সহকারে অথৈকে সাজিয়ে দিল শিরিন। লাল জামদানি শাড়ি, সিম্পল গলার স্বর্ণের চেইন, কানে সোনার দুল, নাকে নাকফুল, সাথে শিরিনের হাতের জাদুতে যেন অথৈকে অনন্যা বানিয়ে ফেলেছে। সাজানো শেষ হবার পর শিরিন অথৈর থুতনিতে হাত রেখে বলল, প্রহরকে আগলে রেখো, তোমাকে অসম্ভব ভালোবাসে। এত বছর ধরে ওকে দেখছি, কখনো এতটা অস্থির হতে দেখিনি যতটা আজ সকালে দেখেছিলাম। যখন তোমাকে নিয়ে বাড়িতে ঢুকলো ঠিক তখনই তোমার জ্ঞান ফিরছিল না বলেই যেন প্রহরের শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। পরে আমি এসে সাহায্য করলাম। কিছু সময়ের মধ্যে তোমার চেতনা ফিরে এসেছে। ব্যাস, এতেই যেন আমার ভাইয়ের মুখ বিজয়ের হাসি ফুটে উঠেছে। সেই হাসি আমি সবসময় প্রহরের মুখ দেখতে চাই। তুমি হবে প্রহরের হাসির কারণ। শিরিনের কথা শুনে অথই মনে মনে নিজের সঙ্গে নিজেই ওয়াদাবদ্ধ হলো। সে কখনোই প্রহরকে কষ্ট দিবে না। বেশ রাতে করেই প্রহরকে ঢুকতে দেয়া হলো অথইর ঘরে। প্রহর সকলের কাছ থেকে ছাড়া পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। রুমের দরজা খুললে ভেতরে ঢুকল। রুমের ভেতরে ঢুকতেই গোলাপ ফুলের সুগন্ধি টের পেল। আশেপাশে চোখ ঘুরিয়ে তাকাতেই নিজের ঘরে আবিষ্কার করল একটি আস্ত ফুলের বাগানকে। লাল গোলাপের সমারোহ। লাল গোলাপের মাঝে আর একটি লাল গোলাপ ফুটে আছে। সেই ফুলকে দেখা মাত্রই প্রহর স্থির হল। ধীরে পায়ে এগিয়ে যায় সেই ফুলের দিকে। এদিকে অথই প্রহরের উপস্থিতি টের পেয়ে শক্ত হয়ে বসে আছে। এতদিনের চেনা জানার বাইরে আজ তাদের মাঝে নতুন সম্পর্ক গড়ে উঠেছে। স্বামী স্ত্রী সম্পর্ক, যেখানে কেবল শারীরিক লেনাদেনা নয় বরং ভালোবাসার লেনাদেনাও আছে। বরং শারীরিক লেনাদেনার চেয়ে ভালোবাসার লেনাদেনার দাম এবং ওজন বেশি। আসসালামু আলাইকুম অথই। বিবাহিত জীবনের প্রথম, অর্থাৎ আজকের রাতটা ভীষণ মূল্যবান আমার কাছে। জানতে চাইবে না কেন? প্রহরের কথায় অথই ঘোমটা তুলে প্রহরকে বলল, লাইট অফ করবেন প্লিজ। ভীষণ ভয় এবং লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটি বলল অথই। অথইর কথায় প্রহর থামল। গোল গোল আঁখি দুটিতে এক রাজ্যের সমান বিস্ময়। অথইর অনুরোধের সারমর্ম খোঁজার চেষ্টা প্রহরের মাঝে। পরমুহূর্তে সারমর্ম ধরতে পারল যখন তখন হো হো করে হেসে উঠল। পুরো ঘরের চার দেয়ালে প্রহরের হাসির প্রতিধ্বনি তুলছে। অথই নিজেকে আরও গুটিয়ে ফেলল। অথচ এমন হবার কথা ছিল না। ভীষণ অন্যরকম হতে পারত আজকের এই মুহূর্ত। জীবনের সবচেয়ে বেস্ট একটা মোমেন্টের স্মৃতি যখন মস্তিষ্কে ক্যাপচার করার কথা ঠিক তখনই ভয় আর লজ্জা কিনা কাবু করে ফেলেছে তাকে। নিজেকে নিয়ে যেন আজ বিরক্তবোধ হচ্ছে অথইর। না জানি প্রহর এখন তাকে কি ভাবছে। হুট করে পুরো ঘর জুড়ে আঁধার নেমে এলো।
প্রহর অথৈর কথা রেখেছে, লাইট অফ করে দিয়েছে। পুরো ঘর জুড়ে কেবল কালো রঙের আবরণ, চোখের ভাষায় যাকে আমরা অন্ধকার হিসেবে কল্পনা করি। অথৈ এবার যেন কিছুটা সাহস পেল। যাক, এবার তাহলে প্রহরকে প্রাণ ভরে দেখা যাবে আর প্রহর টেরও পাবে না। অথৈ নিজের মাথার ওড়না হালকা তুলে তাকালো। জানালার সাদা পর্দা ভেদ করেই চাঁদের আবছা আলো আসছে। সেই আলোর সাহায্যে অথৈ দেখল প্রহর ধীর পায়ে এগিয়ে আসছে ওর দিকে। প্রহরকে কাছে এগিয়ে আসতে দেখেই অথৈ নিজের ঘোমটা নামিয়ে চোখ মুখ বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। 1 মিনিট, 2 মিনিট, তারপর আরো 5 মিনিট অতিক্রম হলো, কিন্তু প্রহরের অস্তিত্ব টের পায় না অথৈ। অস্থিরতা ভর করে শরীরে। মাথার ঘোমটা সরিয়ে প্রহরকে খোঁজার চেষ্টা করবে যখন তার আগেই আবিষ্কার করল অন্য এক দৃশ্য। মুহূর্তের মধ্যে মহাচ্ছন্ন হয়ে পড়ল অথৈ। উত্তর দিকের জানালার পর্দা সরিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে প্রহর। চাঁদের আলো এসে পড়ছে তার মুখে। সুখী চেহারা নিয়ে তাকিয়ে আছে চাঁদের দিকে। চোখে তারায় আজ আকাশের হাজার সুখের তারা হাতছানি দিয়ে ডাকছে যেন তাকে। এতটা গভীরভাবে কখনো কি এই প্রকৃতির মাঝে ডুবেছিল সে? মোটেও না। যান্ত্রিক জীবনে কেবল অফিস আর ঘরই ছিল উপভোগ্য বিষয়। অথৈর অস্তিত্ব সম্পর্কে যেদিন জানতে পারল, ঠিক সেদিন থেকে যেন জীবনের অন্য এক অর্থ সম্পর্কে অবগত হয়েছে সে। মানুষের সাজানো গোছানো জীবনে একজন ব্যক্তিগত মানুষের প্রয়োজন হয়, যেই মানুষটাকে নিজের জীবন, প্রেম, ভালোবাসা, সুখ দুঃখ, হাসি কান্নার মতো মুহূর্তে যেন ঠিক 2 ইঞ্চি দূরত্বে সবসময় হাতের নাগালেই পাওয়া যায়। প্রহরের জীবনের সেই মানুষটা আর কেউ নয় অথৈ, যাকে সে প্রতি সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে নিজের পাশে চায়। অথৈ খাট থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে যায় প্রহরের কাছে। প্রহরের থেকে মাত্র 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে অথৈ। অথৈর অস্তিত্ব টের পেয়ে যায় প্রহর। যখন অথৈ খাট থেকে নামছিল তখন ওর হাতের মুঠোভর্তি চুরির রিনিন শব্দ শুনে বুঝে ফেলেছিল যে তার অর্ধাঙ্গিনী ছুটে আসছে। অথৈ চিন্তিত ভঙ্গিতে প্রহরের দিকে তাকিয়ে বলল, আপনি রাগ করলেন আমার ওপর? আসলে হুট করেই নিজেকে আপনার স্ত্রী হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না। ভীষণ লজ্জা পাচ্ছি। অথচ এমন কখনো হয়নি। অথৈর কথা শুনে প্রহর পেছনে ফিরল। চাঁদের আলো এসে পড়ছে অথৈর চেহারায়। চাঁদের আলোয় অথৈকে এক অন্যরকম রূপে আবিষ্কার করল প্রহর। চেহারা থেকে আলাদা দ্যুতি ছড়াচ্ছে। পরনের গহনাগুলো কেমন চকমক করছে। সেই সাথে অথৈর চঞ্চল দুটি আঁখিতে নিজেকে কেমন দেউলিয়া মনে হচ্ছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? কথা বলছেন না যে? অথৈর কথায় কেমন অনুশোচনার সুর ভেসে এলো। প্রহর মৃদু হাসল। আধারের খেলায় অথৈর অগোচরেই রয়ে গেল প্রহরের সেই হাসিটা। 1 পা এগিয়ে অথৈর খুব কাছে গিয়ে দাঁড়ালো প্রহর। অথৈ হকচকিয়ে যায়। দূরে সরে যাওয়ার জন্য যেই পা বাড়াবে ঠিক তখনই অথৈর হাত টেনে ধরল প্রহর। অথৈ পেছনে ঘুরে তাকায় না, কেবল এতটুকুই বলল, হাত ছেড়ে দিন। হাত যখন ধরেছি তখন ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। এই হাত ধরার জন্যই তো কত শত রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি। আর আজ সেই হাত কাছের নাগালে পেয়ে ছেড়ে দিব? মোটেও না। পারলে আমি তোমার হাতের সঙ্গে আমার হাতের লক সিস্টেম করতাম। কথাটি বলতে বলতে প্রহর অথৈর হাত সামান্য উঁচু করে হাতের পিঠে অধর ছোঁয়ায়। অথৈ শিউরে ওঠে। জীবনে প্রথম কোনো পুরুষের কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শ। প্রথম পুরুষটা তার ব্যক্তিগত মানুষ। হুট করে মনের আঙিনায় একফালি বসন্তের রোদ্দুর ছুঁয়ে গেল অথৈর। অথৈ মাথা নিচু দাঁড়িয়ে আছে। প্রহর তাকিয়ে আছে তার প্রিয়তমা স্ত্রীর অনবত মুখের দিকে। জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলো এসে তাদের সারা গায়ে মাখিয়ে দিয়ে যাচ্ছে। চারপাশে মৃদু বাতাস বইছে। বাতাসের দোলে অথৈর শাড়ির আঁচল দুলছে। আমার দাদি কি বলে জানো? মাঝে মাঝে আমাদের প্রচুর ধৈর্য ধারণ করতে হয় কাঙ্ক্ষিত কিছু পাওয়ার জন্য। হোক সেটা সুখ, কিংবা টাকা, অথবা শখের মানুষকে নিজের করে পাওয়ার জন্য। আমার টাকা আছে, সুখ আছে। কিন্তু যেদিন থেকে আমার চোখের দৃষ্টি তোমায় খুঁজে পেল ঠিক সেদিন থেকে মনে হলো আদৌ কি জীবনের প্রকৃত সুখ পেয়েছি? মোটেও পাইনি। কোটি টাকার মালিক হয়েও সুখী হতে পারিনি শুধুমাত্র তুমি পাশে ছিলে না বলে। ধৈর্য ধারণ করেছিলাম, রেখেছিলাম নিজের প্রতি, আমার রবের প্রতি বিশ্বাস। আজ দেখো তুমি আমার স্ত্রী হয়ে, আমার বৈধ প্রেমিকা, আমার চক্ষু শীতলকারী আদরিণী হয়ে উপস্থিত হয়েছ। অথৈ প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহর যে খুব চমৎকার ভাবে কথা উপস্থাপন করতে পারে আজ আবারও প্রমাণ পেল। প্রহর হাত বাড়িয়ে অথৈর গালে 1 হাত রেখে আদুরে গলায় বলল, আমার জীবনে শুধু তোমাকে চাই অথৈ।
টাকা গেলে টাকা আসবে, সম্পদ চলে গেলে আবারও গড়তে পারবো। সবকিছুর বিকল্প আছে, শুধু বিকল্প নেই মানুষের। পৃথিবীর প্রতিটা মানুষ অদ্বিতীয়, কেউ কারো মতো নয়। প্রহরের অথই কেবল একজন, সেটাই তুমি। তোমাকে হারাতে চাই না, তুমি কখনো ছেড়ে যেও না আমাকে ফেলে। যদি তোমাকে কখনো কষ্ট দিয়ে ফেলি মনের অজান্তে, তবে শুধরে দিও আমার ভুলগুলো। তবুও একলা ফেলে কোথাও যেও না, নয়তো আমার জীবনের সকল ছন্দ হারিয়ে ফেলব। দূর থেকে রাতের এক নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে। কপাট খোলা জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস প্রবেশ করছে। জানালার পর্দাগুলো খানিকটা নড়ছে। তিমিরে তলিয়ে যাওয়া ঘরটায় কেবল দুটো মানুষের অস্তিত্ব। প্রহরের বাহুতে বন্দি অথই। অথই প্রহরের স্পন্দিত বুকে মাথা রেখে বলল, বেশি ভালোবেসে আমাকে দেনাদার বানিয়ে ফেলবেন না যেন। কারণ আপনার মতো এত যত্ন নিয়ে ভালোবাসা দেওয়ার যোগ্যতা কই আমার। যত্ন নিয়ে সবাই ভালোবাসে অথই। কারো ভালোবাসা চোখে পড়ে আর কারো ভালোবাসা লোকচক্ষুর আড়ালে রয়ে যায়। তুমি শুধু আমার পাশে থেকো। মন চাইলে চুলের ফাঁকে হাত রেখে বিলি কেটে দিও। কখনো বা ছাদের কার্নিশে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গেয়ে শোনাবে, যে গানের একমাত্র শ্রোতা কেবল আমি হব। আমি তোমার মাঝে ভালোবাসা খুঁজে নিব, তোমার কিছুই দিতে হবে না। এখন উঠো, নামাজ পড়তে হবে। প্রহর অথইর হাত ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই অথই প্রহরকে থামিয়ে বলল, এশার ওয়াক্তের নামাজ দাদির ঘরেই আদায় করেছি আমি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ব। তুমি কি খুশি নও আমাকে নিয়ে, কিংবা তোমার নতুন জীবন নিয়ে? প্রহরের কথার জবাবে অথই মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়, অর্থাৎ সে খুশি। তাহলে কি উচিত নয় আল্লাহকে শুকরিয়া জানানো? ধরো আমাদের শখের জিনিস কেউ কিনে দিয়েছে, তাহলে কি আমরা সেই মানুষটাকে ধন্যবাদ না জানিয়ে চলে যাব? মোটেও না। আমরা তাকে ধন্যবাদ জানাবো অথবা ট্রিট দিব। এখন সেই জিনিসটা যদি রবের উদ্দেশ্য হয়, তবে কেন এত কার্পণ্যতা? আল্লাহর আমাদের পছন্দের মানুষের সঙ্গে জীবন জুড়ে দিয়েছেন, তাহলে কি আমাদের উচিত না আল্লাহকে কৃতজ্ঞতা জানানো? ভারী শাড়ি পরে নামাজ পড়তে পারবো না। এক কাজ করি, আমি শাড়িটা বদলে ফেলি। আপনি কি বাইরে যেতে পারবেন? অথইর কথা শুনে প্রহর মুচকি হেসে ফেলল। যাক, পাগলিটা বুঝল তবে আল্লাহকে ভালোবাসে। প্রহর বাইরে যেতেই অথই শাড়ি চেঞ্জ করে ব্লু কালারের 3 পিস পরে নিল। ওয়াশরুম থেকে অজু করে এসে মাথায় ওড়নায় 2 পেঁচ দিয়ে দরজা খুলে প্রহরকে ডাক দিল। প্রহর অথইর নীল রঙা ওড়নার ফাঁকে অথইর ভেজা মুখ দেখে থমকে যায়। শুকনো ঢোক গিলে মনে মনে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে রুমের ভেতরে ঢুকল। প্রহর অজু করে এসে দেখল অথই জায়নামাজ বিছিয়ে রেখেছে। একটি জায়নামাজ আগে, আর একটি জায়নামাজ পেছনে। সামনের জায়নামাজে দাঁড়ালো প্রহর, আর পেছনে অথই। প্রহরের ইমামতিতে নামাজ আদায় করল অথই। জীবনের ঘটে যাওয়া অন্যতম সবগুলো ঘটনার মধ্যে এই মুহূর্তটা যেন সবচেয়ে দামি অথইর কাছে। নামাজ শেষ। জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রেখে বিছানার কাছে আসতেই প্রহর অথইর হাত ধরে নিজের সামনে টেনে এনে দাঁড় করিয়ে মাথায় হাত রাখল। তারপর বিড়বিড় করে কিছু পড়ছে। অথই সেই ফাঁকে জিজ্ঞেস করেই ফেলল, কি করছেন? দোয়া পড়েছি। বিয়ের প্রথম রাতে স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়তে হয়। দোয়াটা কি? অর্থ, হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন তা থেকে আশ্রয় চাই। সুনানে আবু দাউদ 2160। প্রহরের কথা শেষ হওয়া মাত্রই অথই সরে যেতে চাচ্ছিল, ঠিক তখনই অথইকে বাধা দেয় প্রহর। অথইর কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিসিয়ে বলল, আরও একটি দোয়া পড়তে হয় বুঝলে, কিন্তু তোমার দেনমোহরের টাকা পরিশোধ করতে পারিনি, তাই আপাতত সেই দোয়ার আমল করা হচ্ছে না আমার। কথাগুলো বলেই অথইকে চোখ মারল প্রহর। অথই ভীষণ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। আর প্রহর হো হো করে হেসে ওঠে। জানালার গ্রিল গলিয়ে চাঁদের আলোর টুকরো এসে পড়ছে অথইর চেহারায়। কিছু সময়ের জন্য প্রহর থমকায়, মুগ্ধ হয়। নিজের নামখানা সেরা ভাগ্যবানদের তালিকায় জড়ো করতে ইচ্ছে করে। হুট করে বদলে যাওয়া জীবনটাকে ভীষণ সিনেমাটিক মনে হয়। পরক্ষণেই রবের প্রতি ভীষণ আস্থা জন্মায়। কারণ রব চেয়েছেন বলেই অথই আজ তার খুব কাছে আছে। প্রহর মন্ত্রমুগ্ধ হয়ে অথইর গাল ছুঁয়ে দেখল। ঘুমন্ত অথই খানিকটা নড়ে উঠল। প্রহর মুচকি হেসে অথইর আরও ঘনিষ্ঠে এসে কানের কাছে মুখ রেখে ফিসফিসিয়ে বলল, তোমাকে ভীষণ ভালোবাসি আমার বউ। কথাটি বলেই সরে এল প্রহর।
চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। অথই চোখ খুলে তাকালো। তিমিরে ঘেরা ওদের কুটিরে কেবল জানালা দিয়ে আসা চাঁদের অতি সামান্য আলোতে প্রহরের মুখের দিকে তাকিয়ে অথই মনে মনে বলল, আপনাকেও আমি ভীষণ ভালোবাসি প্রহর। হুট করে চাঁদের আলো মিলিয়ে গেল কালো মেঘের অন্তরালে। তারায় ভরা ঝলমলে আকাশ হুট করে অন্ধকারে তলিয়ে যায়। বাতাসের তোড়ে গাছপালা যেন তাল মিলিয়ে এদিকে সেদিকে দুলছে। ধীরে ধীরে বৃষ্টি নেমে এলো পৃথিবীর বুকে। টুপটুপ বৃষ্টির শব্দ শুনে প্রহরের ঘুম ভাঙল। চোখ খুলে তাকাতেই নিজেকে আবিষ্কার করল অন্যভাবে। বাঁ পাশের বাহুতে কারো অস্তিত্ব টের পাচ্ছে। অথই বেঘরে ঘুমিয়ে আছে প্রহর বাহুর ওপরে। প্রহর আর একটু খুঁটিয়ে দেখতেই বুঝতে পারল অথইর হাত ওর বুকের ওপর। অথইকে রেখে উঠতে মন চাইল না তখন। নিজের বুকের ভেতর চলা উথাল পাতাল ঢেউ সামাল দেবার জন্য অথইকে প্রয়োজন। বুকের মাঝে অথইকে আরো শক্ত করে জড়িয়ে প্রশান্তির শ্বাস ছেড়ে অথইর কপালে চুমু এঁকে দিল। অথই প্রহরের স্পর্শ টের পেল কি নাকে জানে, তবে প্রহরের বুকে মুখ লুকিয়ে রাখল। কি লে প্রহর, তোর বউয়ের কপালে, গালে, হাতে, পায়ে লাল এগুলো কি দেখা যাচ্ছে? ইতি ভাবির কথায় পুরো ডাইনিং টেবিল জুড়ে একটি অদৃশ্য বোমা বিস্ফোরণ ঘটল। প্রহরের বাবা মা, অথইর বাবা মা যেন লজ্জায় এইটুকুন হয়ে গেলেন ছেলেমেয়েদের সামনে। অথই বোকা হয়ে নিজের হাত পায়ের দিকে তাকাচ্ছে। প্রহর বিস্ফোরিত চোখে তাকালো ইতি ভাবির দিকে। মশার কামড়ালে যেই দাগ হয় সেই দাগগুলো কখনো দেখেননি ভাবি। আজব তো আপনি, কখন কোথায় কি বলতে হয় সেই সেন্সটুকুই তো আপনার মাঝে নেই। প্রহর প্রায় বিরক্তি প্রকাশ করে বলল কথাটি। ইতি ভাবি এবার নিজের অপ্রস্তুত হয়ে গেছেন। মশার কামড় শব্দটা শুনে অথইর মা নাশতা ছেড়ে উঠে এসে অথইর পাশে দাঁড়িয়ে বলল, মশারি টানিয়ে ঘুমাসনি? মায়ের কথায় অসহায়ের মতো মুখ করে অথই বলল, মা এই বিষয়টা কি একটু বাদ দেবে প্লিজ? আমার লজ্জা লাগছে ভীষণ। কথাটি সকলের কানে পৌঁছেতেই হাসির রোল পড়ে গেল। সবার কাণ্ডে এবার যেন আরো লজ্জা পেল অথই। নাশতা রেখেই চলে গেল। প্রহর ডাক দিতে গিয়েও দেয় না। এরই ফাঁকে অথইর মা অথইর মশারির ব্যাপার সবাইকে জানিয়ে দিল। অথই মশারি টাঙানো ছাড়া যে ঘুমায় না, এই কথাটি এবার সকলেই জেনে গেল। নাশতা শেষে প্রহর ইতি ভাবির কাছ থেকে অথইর জন্য নাশতা চেয়ে নিল। ইতি ভাবি একটি প্লেটে রুটি, ডিম ভাজা এবং দুটো রুটি সাজিয়ে দিল প্রহরের হাতে। প্রহরের কাছে ক্ষমা চাইল। প্রহর কিছু না বলে নাশতা নিয়ে অথইর কাছে চলে গেল। গিয়ে দেখল তার অভিমানী বউ জানালার সামনে মলিন মুখে দাঁড়িয়ে আছে। প্লেট খাটের ওপরে রেখে দরজা বন্ধ করে অথইর পেছনে গিয়ে দাঁড়ালো। এতটুকু সময়ের ভেতরে অথই কেবল একবারের জন্য তাকিয়েছেন। এই যে প্রহর এখন ওর পেছনে দাঁড়িয়ে আছে, এতে ওর কোনো রিয়াকশন নেই। প্রহর অথইর অভিমানটুকু বুঝতে পারল। পেছনে থেকে অথইকে নরম করে জড়িয়ে ধরে সফট কণ্ঠে বলল, তুমি কি জানো তোমাকে আমি কেন এত বেশি ভালোবাসি? প্রহরের প্রশ্ন শুনে অথই মাথায় নাড়ায়। সে জানে না। প্রহর আরো শক্ত করে অথইকে বুকের মাঝে চেপে ধরে বলল, তুমি অনবরত কথা বললে আমার মনে হয় জীবন্ত এক মানবিক টিয়া আমার আশেপাশে ঘুরছে, যার অনবরত কথায় আমার মন বাগিচায় কেবল ভালোবাসার কমলা ফুল ফোটে। স্বল্প সময়ের এই জীবনে আরো বেশ কিছুদিন বাঁচতে ইচ্ছে করে, বুঝলে আমার বউ? প্রহরের বলা শেষের বাক্যগুলো শুনে অথই ঘুরে দাঁড়ালো। প্রহরের চোখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে ওর চোখ দুটো জলে ভরে উঠল। অথইর চোখের কার্নিশ ছুঁয়ে জল গড়িয়ে পড়ার আগেই প্রহর মুছে ফেলল চোখের জল। দুহাতের আঁচলের মাঝে অথইর মুখখানা ধরে প্রহর শীতল কণ্ঠে বলল, মানুষের জীবনের সর্বশেষ ভবিষ্যৎ হলই মৃত্যু। মানুষ যখন দুনিয়ায় আসে তখন তার মৃত্যু তার জন্য অপেক্ষা করতে শুরু করে। কারো স্বল্প সময়ের জীবন তো, কারো দীর্ঘ জীবন। মৃত্যুদূত একদিন হুট করে এসে পাকড়াও করবে। সেদিন দুনিয়ার কোনো পিছুটান আটকাতে পারবে না। চলে যেতে হবে মৃত্যুদূতের সঙ্গে অসীম যাত্রায়। অতএব আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকা জরুরি। কিন্তু আমরা মানুষের জীবনের সকল আয়োজন যতটা যত্ন নিয়ে করি, এর সিকিভাগও আমরা জীবনের শেষ মুহূর্তের জন্য ইনভেস্ট করি না। অথইর চোখের জল মুছতে মুছতে কথাগুলো শেষ করল প্রহর। অথই প্রহরের দিকে তাকিয়ে বলল, এতটা গভীরভাবে কখনো এই বিষয়ে ভেবে দেখিনি। আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে কাজ হবে না, বরং ইহকাল এবং পরকালের জন্য আমাদের ঝুলিতে অসংখ্য নেকি জমাতে শুরু করতে হবে। প্রহরের কথাগুলো শুনে অন্যমনস্ক হয়ে অথই চলে যাচ্ছিল, ঠিক তখনই প্রহর অথইর কনুই ধরে নিজের দিকে টেনে এনে ধরল।
অথই প্রশ্নবোধক চাহনি ছুড়ে দিল প্রহরের দিকে। প্রহর সেই চাহনি উপেক্ষা করে অথইকে আর কাছে টেনে এনে দাঁড় করিয়ে ফিসফিস করে বলল, মশারি টাঙিয়ে ঘুমাতে পারো না, এটা আমাকে বললে কি ক্ষতি হতো বলো? শুধু শুধু মশা কামড় খেলে মাঝখানের বদনামি হলো আমার, লজ্জা পেলে তুমি। রাতে কি হয়েছিল কে জানে, এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম যে মশার কামড় অব্দি টের পাইনি। আপনাকে মশা কামড়ায়নি। কথাটি বলেই অথই প্রহরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এদিকে প্রহর দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, আসলে অথই হয়েছে কি, মশারা চান্স পায়নি আর কি। আমার বউ যেভাবে আমার বুকের মাঝে সেধিয়েছিল তাতে মশারা আমার উপর রেগে গিয়ে আমার বউকে কামড় দিয়ে চলে গেল। প্রহরের দুষ্টুমি ভরা কথাগুলো শুনে অথই রেগেমেগে বেরিয়ে গেছে আর প্রহর হাসতে হাসতে অথইর পেছনে পেছনে বের হয়ে এলো। অথই হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে চলে এলো। পেছনে পেছনে প্রহর চলে এসেছে। অথই পেছনে ঘুরে বলল, কিছু বলবেন? কি বলবো? আমি তো তোমার অভিমান ভাঙাতে এলাম। এখন দেখি তোমাকে কিছু জিজ্ঞেস করার আগে উল্টো আমাকে প্রশ্ন করছো। প্রহরের কথা শেষ হতেই অথই খানিকটা এগিয়ে এসে প্রহরের মুখোমুখি দাঁড়িয়ে বলল, অভিমান ভাঙাতে এসেছেন? অফকোর্স। ঢাকায় কবে যাব আমরা? আগামীকাল। আমি আজই যেতে চাই। অভিমান ভাঙানোর শোধ কি তবে অন্যভাবে দিতে হচ্ছে? আমি কিছুই জানি না, ব্যাস এতটুকু জানি আজই চলে যেতে হবে আমাদের। কথাগুলো বলার সময় অথইকে কেমন বিমর্ষ মনে হচ্ছিল প্রহরের কাছে। তাই অথইকে এই বিষয়ে আর কোনো কথা না বলেই হাত ধরে বলল, তুমি বলেছ তার মানে আজই আমরা ঢাকায় ফিরব। কিন্তু একটা ব্যাপার ছিল। অথই প্রহরের চোখে দৃষ্টি রেখে বলল, কি ব্যাপার? তোমাকে এখন আমার সঙ্গে আমাদের বাড়িতে নিতে পারবো না কেন? ভীষণ বিচলিত হয়ে প্রশ্ন করল অথই। অথইর কাণ্ডে প্রহর মুচকি হেসে বলল, বা আমার অথইর দেখি ভীষণ তারা। আপনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে ভয় হয় আমার। সেখানে সাময়িক বিচ্ছেদ ঘটুক সেটাও আমি চাই না। অথইর কথায় প্রহর শান্তি পেল। অথইর হাতটা ভীষণ শক্ত করে চেপে ধরে বলল, সাময়িক বিচ্ছেদের পর যদি তুমি জন্মান্তরের জন্য আমার হও তবে তো সাময়িক বিচ্ছেদ গ্রহণ করতেই হবে আমাদের। তোমার বাবা মা এবং আমার বাবা মায়ের ইচ্ছে তোমার আমার ওয়ালিমা বিশাল আয়োজনে আয়োজিত হোক। আজ হলো শনিবার। আজ থেকে ঠিক 5 দিন পর শুক্রবারে আমাদের ওয়ালিমা হবে। এবং সেদিনই তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে। অথই যেন খুশি হতে পারল না এই খবরে। অথচ এই খবর শোনার পর ওর ভীষণ খুশি হবার কথা। ওর বাবা মায়ের মেয়ে হয়ে আর 5 দিন তাদের সঙ্গে সময় কাটাতে যে পারবে। প্রহর অথইর শুকনো মুখখানা দেখে হয়তো মনের খবর টের পেয়েছে। অথইর গালে এক হাত রেখে আদুরে গলায় বলল, 5 দিন তোমার বাবা মায়ের সঙ্গে সময় কাটিয়ে নাও। এরপর তো তাদের সঙ্গে তোমার দেখা কবে হবে কে জানে। বাল্যকালের বউয়ের সঙ্গে কতদিনের দূরত্ব কাটিয়ে এক হব। তখন কি আর চাইলেই বউকে শ্বশুরবাড়িতে পাঠাতে ইচ্ছে করবে? আপনি আমার মন ভোলানোর জন্য কথাগুলো বলছেন তাই না? মোটেও না। তুমি নিশ্চিত হয়ে বাড়ি ফিরে যাও। আমি তোমারই আছি, তোমারই থাকবো আমার বউ। সেদিন বিকেলে রওনা হয় প্রহর, অথই এবং তাদের পরিবার। প্রহর এবং অথই একটি গাড়িতে করে এসেছে। প্রহরের গাড়ি এসে অথইদের বাড়ির সামনে থামল। প্রহর গাড়ি থেকে নেমে এসে অথইর পাশে এসে দরজা খুলে দাঁড়ালো। অথই মুখ কালো করে বের হলো গাড়ি থেকে। আলফাজ এবং সাবিনা এখনো আসেনি। তাই অথই এবং প্রহর অপেক্ষা করছে তাদের জন্য। অথই কোনো কথা বলছে না দেখে প্রহর বলল, এভাবে মুখ কালো করে রেখেছ কেন? তোমার এই অন্ধকার মুখখানা দেখে গেলে কি রাতে আমার ঘুম আসবে বলো? এমনিতেই তোমার অভ্যাস আমার গায়ে লেগেছে। ঘুম তো বোধহয় আগামী শুক্রবার ছাড়া কপালে নেই। আপনি রোজ সকালে এসে আমার সঙ্গে দেখা করবেন। আমার ঘুম ভাঙার পর যেন আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে পাই। যদি আমার শর্তে রাজি থাকেন তবে আমি আগামী শুক্রবার অবধি অপেক্ষা করব। আর যদি শর্তে রাজি না থাকেন তবে আমি আজই আপনার সঙ্গে আপনার বাড়িতে ফিরে যাব। অথইর কথায় প্রহর মুচকি হেসে অথইর কপালে টোকা দিয়ে বলল, পাগল একটা। যাও, তোমার শর্তেই রাজি আমি। রোজ সকালে ঘুম ভাঙার আগেই দেখবে তোমাদের বাড়িতে এসে আমি হাজির। শ্বশুরবাড়িতে যাই আমার আলাদা একটা সম্মান ছিল, সেটাও বুঝি বউয়ের জন্য জলাঞ্জলি দিতে হবে এখন। প্রহরের কথায় হাসছে অথই। আর অথইর হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রো প্রহর। এই মুহূর্ত কখনোই শেষ না হোক। চলতে থাকুক আমৃত্যুর সময় ধরে।